জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে আছে আন্তর্জাতিক ফ্লাইটে করোনা টেস্টের নতুন নিয়ম, এই বিষয়টি আলোচনা করব। বাড়ি ও মর্গেজ এর প্রয়োজন, জেনে নিন জরুরি তথ্য। করোনা সংকটে বাড়ছে আয় ব্যয়ের অসঙ্গতি, দিশেহারা মানুষ। ডিসেম্বরে মারাত্মক আকার ধারণ করতে পারে করোনা ভাইরাস, কে হচ্ছে নিউ ইয়র্ক সিটি মেয়র এবং নিউজ আপডেট, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আজকে আমাদের সাথে যারা আলোচনায় আছেন তাদের মধ্যে আছেন শায়লা আজিম, যিনি রিয়েল এস্টেট এজেন্ট। আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ বরকত আলী, যিনি স্পেশালিটি সেলস ম্যানেজার কসমোপলিটন ট্রাভেল সার্ভিস, যেটা এয়ারলাইন্সের হোলসেল সেলার, বিগেস্ট হোলসেলার ইন নর্থ আমেরিকা। আমাদের সাথে আছেন ডক্টর আতিকুজ্জামান এবং আমাদের সাথে আছেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান। দর্শক, আপনারা যারা টেলিভিশনে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি আপনাদের সবার সাথে শেয়ার করবেন, বন্ধুদের সাথে, পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন অনুষ্ঠানটি। আমরা প্রথমে যাব দিনের আপডেট জানার জন্য জনাব নাজমুল আহসানের কাছে। জনাব নাজমুল আহসান। ধন্যবাদ আবুল তাহের এবং ধন্যবাদ সব প্যানেলিস্টদের। ভালোই তো দেখতেছি সবাই। যাই হোক, অবস্থা আজকে তো আমার মনে হয় ছুটির দিন, প্রথম ছুটির দিন শনিবার, এবং খুবই ভালো দিন গেছে। আমরা নিউ ইয়র্কে আছি, জানি না ফ্লোরিডার অবস্থা কি। আজকে সবচেয়ে উল্লেখযোগ্য খবর যেটি আমার কাছে মনে হয়েছে সারাদিনে, সেটির প্রথম সেটি হচ্ছে যে ভ্যাকসিনের ব্যাপারে যে একটা আমাদের একটা সংশয় জেগেছিল। অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন যেটি ইংল্যান্ডের অক্সফোর্ডের সাথে জয়েন্টলি তৈরি করছে এবং ভারতে শুধু তৈরি হচ্ছে, পরীক্ষা চলছিল, ট্রায়াল চলছিল, ভারতে ট্রায়ালটি কিন্তু বন্ধ করে দিয়েছিল। আজকে কিন্তু অ্যাস্ট্রাজেনেকা বলেছে যে তারা ভ্যাকসিনের ট্রায়ালটি পুনরায় চালু করছে এবং একজন মাত্র ভলান্টিয়ার তাতে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ছিল, যেটি তারা বলেছেন, যে কারণে ভ্যাকসিনের ট্রায়ালটি তাদের বন্ধ রাখতেছে। যেটি তারা শুরু করেছেন, অর্থাৎ ভ্যাকসিনের ব্যাপারে মোটামুটি আশাব্যঞ্জক খবর। এর পাশে নিউ ইয়র্কের অবস্থাটা একটু বলে দিই। আপনারা নিউ ইয়র্কে আজকে যে অবস্থা দেখছি, যে রেকর্ড পরিমাণ টেস্টিং হয়েছে নিউ ইয়র্কে, 1 লক্ষের উপরে একদিনে। ইনফ্যাক্ট গভর্নর যে টুইটটি আজকে আমি পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে নিউ ইয়র্কে গতকাল শুক্রবার 1,02,925টি কোভিড-19 টেস্ট হয়েছে। 102,925 এবং তাতে পজিটিভ চিহ্নিত হয়েছেন। যে স্টেটে 19.5 মিলিয়ন লোকের বসবাস, সেখানে পজিটিভ চিহ্নিত হয়েছেন মাত্র 849 এবং যেটার পার্সেন্টেজ রেট 0.82%। এর আগের দিন সেটি ছিল 0.98%। অর্থাৎ সেই দিক থেকে নিউ ইয়র্কের সংক্রমণের পজিটিভ হার খুবই কম এবং খুবই আশাব্যঞ্জক। এবং গভর্নরের টুইট অনুযায়ী গতকাল হাসপাতালে ভর্তি ছিলেন কোভিড-19 আক্রান্ত হয়ে সমগ্র নিউ ইয়র্ক স্টেটে হাসপাতালগুলোতে 467। এর আগের দিন সেটা ছিল 474। এবং দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমরা গতকাল 2 জন নিউ ইয়র্কবাসীকে হারিয়েছি কোভিড-19-এ। এক সময় যেটি নিউ ইয়র্কের গড় পড়তায় 800-এরও বেশি মানুষ মারা যেত প্রতিদিন এই কোভিড-19-এ, এবং এই পর্যন্ত কোভিড-19-এর সমগ্র নিউ ইয়র্ক স্টেটে 30,000-এর মতো একটু বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং 4 লক্ষেরও বেশি মানুষ কোভিড-19-এ আক্রান্ত হয়েছে, বাকিরা সবাই মোটামুটি সুস্থ হয়েছে। কোভিড-19-এর ব্যাপারে আমরা যতটুকু, আমরা অনেক কিছু খুব কঠিন ভাবে শুনেছি। আজকে আমাদের এখানে একজন ডাক্তারও আছেন, ডাক্তার আতিক, তিনিও পরে বলতে পারবেন। কিন্তু নিউ ইয়র্কের বেশ কয়েকজন ডাক্তার এবং হসপিটাল ম্যানেজমেন্ট কমিটির প্রধানরা এখন বলতে শুরু করেছেন যে কোভিড-19 এর ভাইরাসের যে অবস্থা ছিল তা কিন্তু রয়ে গেছে। অনেকে আমরা মনে করি যে ভাইরাস দুর্বল হয়ে গেছে কিংবা ভাইরাস একটু মিউটেশন হয়েছে অন্যভাবে, সেটি সেইভাবে ঠিক নয় সাইন্টিফিক তথ্য অনুযায়ী। কিন্তু যেটি ঠিক সাইন্টিফিক্যালি যেটি পাওয়া গেছে সেটি হচ্ছে যে এটা চিকিৎসার পদ্ধতিটি একটু অনেক বেশি এখন এফেক্টিভ, যেটাকে আমরা বলি ইংরেজি ভাষায়, বাংলাটা আমি বলতে পারি মনে হয় কার্যকর, মোস্ট কার্যকর ব্যাপারটি। এবং এতে যে হাসপাতাল যারা পরিচালনা করেন তাদের 2 জন আজকে কথা বলেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সাথে। তাদের বক্তব্য হচ্ছে যে এপ্রিলের শুরুতে আমরা যেভাবে এই রোগীদের দেখেছি হাসপাতালে, এবং আমাদের তখনও জানা ছিল না, পূর্ব কোনো মডেলও ছিল না ফলো করার জন্য কিভাবে, এবং সম্পূর্ণ একটা নতুন বিষয় আমাদের জন্য, ডাক্তারদের জন্য। সেই সময় দেখা গেছে যে অনেক সময় যে তারা যে ব্যবস্থাগুলো নিয়েছেন সেগুলো খুব তড়িৎ, কিন্তু পরবর্তীতে তারা এই জিনিসটাকে মোটামুটি
এখন এমন নিয়ন্ত্রণে আনতে পেরে সক্ষম হয়েছেন, সেটি হচ্ছে যে আগে যেখানে প্রায় গড়ে বলা হতো যে 68% লোক বা খুব বাজে সিচুয়েশন হাসপাতালে থাকতো, কিন্তু সেটি এখন অনেকখানি কমে এসেছে। তার একটাই কারণ যে চিকিৎসা পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন হয়েছে এবং চিকিৎসকরা ধীরে ধীরে হলো এই রোগটিকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটি মোটামুটি রপ্ত করছে। এর পাশাপাশি আরেকটি ব্যাপারে বিশেষ উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে এই মানুষ বিভিন্ন বিষয় জানতে জানতে কোভিড-19 এর ব্যাপারে এতটা জেনে ফেলেছে যে কিভাবে ইমিউন সিস্টেমকে ডেভেলপ করতে হয়, কিভাবে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে হয় কোভিড-19 কে ফাইট করার ব্যাপারে, সে ব্যাপারে তারা মোটামুটি বেশ সমৃদ্ধ হয়েছেন বিভিন্নভাবে। এবং আমরা জানি ডাক্তার আতিকও বেশ কয়েকবার বলেছেন, আমরাও বলেছি কয়েকবার, আরো কয়েকজন ডাক্তারও বলেছেন যে কিছু কিছু সাপ্লিমেন্ট যেটাকে বলা হয় ভিটামিন ডি, ভিটামিন সি, জিঙ্ক, ভিটামিন ই, এগুলো যদি চিকিৎসকের পরামর্শ অবশ্যই ডেফিনেটলি আপনার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের পরামর্শ যদি আপনি গ্রহণ করেন মাত্রাটা, ডোজটা ঠিক করার জন্য, আর তাহলে কিন্তু এটি খুব এফেক্টিভ। এবং এই বিষয়টাকে আজকে তুলে এনেছেন ডক্টর অ্যান্থনি ফাউচি। তিনি বলেছেন আজকে প্রথমবারের মতো একটি টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন যে তিনি নিয়মিত ভিটামিন ডি এবং ভিটামিন সি গ্রহণ করেন। অবশ্য তিনি আরেকটি কথা বলেছেন যে ইমিউন সিস্টেম বাড়ানোর জন্য অন্য যে সাপ্লিমেন্ট গুলো আছে সেগুলি খুব একটা এফেক্টিভ নয়, এবং তিনি বলেছেন যে ভিটামিন সি এবং ভিটামিন ডি। তবে অবশ্যই আমি একটি কথা আবারও বলি, ডাক্তার আতিক হয়তো আরেকবার বলবেন যে যে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের পরামর্শ ছাড়া ডোজ নির্ধারণ করবেন না। কত এমজি খেতে হবে কিংবা কত এমজি সেটি আপনাদের প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান ঠিক করবেন। এবং আজকে আরেকটা নতুন বিষয় আমি জানতে পেরেছি যেটা আগে হয়তো অতটা খেয়াল করিনি, সেটি হচ্ছে যে ভিটামিন ডি এর একটি টেস্ট আছে, কিন্তু সবাই কিন্তু ভিটামিন ডি একটা টেস্ট পাওয়া যায়, আপনার সেই টেস্টটি করে নিলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ভিটামিন ডি এর প্রয়োজন আপনার শরীরে। এবং আরেকটি ব্যাপার, ন্যাচারালি ভিটামিন ডি পাওয়া যায়, সেটি হচ্ছে যে সূর্য রশ্মি থেকে, সানলাইট থেকে ভিটামিন ডি পাওয়া যায়, এবং এই বিষয়টি মনে রাখা দরকার। এবং সেই বিষয়টি আজকে এই উঠে এসেছে নিউ ইয়র্ক সিটির, নিউ ইয়র্ক স্টেটের বিশেষ করে যারা 23টি হাসপাতাল, সেই নর্থ সিস্টেমের যিনি প্রধান, তিনি আজকে বলেছেন যে মোটামুটি নিউ ইয়র্ক স্টেটের হাসপাতালগুলো এই কোভিড-19 কে ফাইট করার ব্যাপারে, অর্থাৎ কোভিড-19 এর সাথে লড়াই করার ব্যাপারে তারা মোটামুটি কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছেন। এবং আরেকটা কথা বলেছেন যে আগে যখন আসলো তখন ভেন্টিলেটর দেওয়া হতো, কোন মেডিসিন দেওয়া হবে সেটা ঠিক তাদের কাছে সেইভাবে নির্ধারিত ছিল না। এখন কিন্তু তারা ককটেল অফ অ্যান্টি ইনফ্ল্যামেটরি স্টেরয়েড দিচ্ছেন। আমি কিছুদিন আগে আমি বলেছি যে স্টেরয়েডের মাধ্যমে এই কোভিড-19 কে মোকাবেলা করার একটা সাফল্যজনক পদ্ধতি চিকিৎসকরা বের করতে পেরেছেন, এবং আর্লি স্টেজে রেমডেসিভির দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেটা কার্যকর হচ্ছে। মোটামুটি এই কোভিড-19 এর ব্যাপারে বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং আমি আরো বেশি করে বলতে চাই নিউ ইয়র্কের ডাক্তাররা মোটামুটি তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পেরেছেন, এবং যাতে দেখা যাচ্ছে যে ইনফেকশনের রেট 1% এর নিচে, হসপিটালাইজেশনের রেট দিনে দিনে কমে যাচ্ছে, এবং এর ফলে নিউ ইয়র্কের পরিস্থিতি মোটামুটি আশাব্যঞ্জক। তবে তার অর্থ এই নয় যে সবাইকে সেই মার্চের পূর্ব অবস্থানে ফিরে যেতে পারবেন, তা কিন্তু সম্ভব নয়, কোনোভাবেই নয়। এবং আজকে আরেকটি গবেষণাতে দেখা গেছে যে মাস্ক ব্যবহার হচ্ছে এই কোভিড-19 এর সংক্রমণের ক্ষেত্রে প্রতিরোধ করার ক্ষেত্রে প্রথম অস্ত্র যে কোনো মানুষের জন্য, এবং সেটি যাতে কন্টিনিউ করে সেই ব্যাপারটি আর সবাই নজরে রাখতে হবে। এবং প্যান্ডেমিক কন্ট্রোলের ব্যাপারে ইউনিভার্সাল মাস্কিং এর কথা এখন উঠে আসছে যে পৃথিবীর সব দেশেই এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে মাস্ক ব্যবহারের মাধ্যমে। আমরা গত কয়েকদিন ধরে আরো আগেও বলেছি যে প্যান্ডেমিকের ব্যাপারে সবথেকে যে বিষয়টি আমাদের এই শারীরিক ব্যাপার পাশাপাশি মানসিক অশান্তি, মানসিক স্বস্তির অভাব, এগুলো মোটামুটি এই প্যান্ডেমিকের সময় আমরা লক্ষ্য করেছি, দেখেছি। কিন্তু আজকে ডেন্টিস্টদের কাছ থেকে একটি রিপোর্ট পাওয়া গেছে যে এই প্যান্ডেমিকের কারণে, এই স্ট্রেস এবং এই আইসোলেশনের কারণে আরো একটি বিষয়, সেটি হচ্ছে যে দাঁতের উপরেও এফেক্ট করতে শুরু করেছে, এবং সেইটি এফেক্টটা তারা লক্ষ্য করতে পারছে। এতে দাঁত পড়ে যাচ্ছে দ্রুত, অনেকের ক্ষেত্রে প্যান্ডেমিকের কারণে গ্রামের সমস্যা হচ্ছে, সেটাও ডাক্তার আজকে বলেছেন। এই ঠিক কথা হচ্ছে যে ডাক্তার ফাউচির কথায় আবার ফিরে আসে, তিনি আজকে আবার একটি কথা বলেছেন যে তিনি বলেছেন যে আগামী বছরের মাঝামাঝির আগে এই করোনা পরিস্থিতির পরিবর্তন হবে বলে তিনি মনে করেন না। তিনি আজকে সরাসরি কথাটি বলেছেন, এবং তিনি বলেছেন যে জীবনযাত্রা, আমাদের জীবনযাত্রা মহামারীর আগে যেমনটাই ছিলাম তেমন অবস্থা ফিরে আসবে
হয়তো আর কখনোই আসবে না। আর যেটাকে আমরা এখন নিউ নর্মাল বলার চেষ্টা করছি, সেটার সাথে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। এবং এই পুরো ব্যাপারটা কিন্তু নির্ভর করছে এই ভ্যাকসিনের কার্যকারিতার উপরে। এবং ডাক্তার ফাউচি আজকে যে বিষয়টার উপর গুরুত্ব আরোপ করেছে সেটি হচ্ছে ভ্যাকসিন সকলের হাতে পৌঁছতে 1.5 থেকে 2 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। যদিও আমরা এখনো কবে ভ্যাকসিনটি রিলিজ হবে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না, কিন্তু ডাক্তার ফাউচির মতে 1.5 থেকে 2 বছর লেগে যাবে সকলের কাছে ভ্যাকসিনটি পৌঁছানোর ক্ষেত্রে। এখন এর পরে এই ভ্যাকসিনের কার্যকারিতার উপর নির্ভর করবে আমাদের সেই করোনা পূর্ব পরিস্থিতিতে ফিরে যাওয়ার ব্যাপারটি। তবে ডাক্তার ফাউচি সেটি কিন্তু এখনো আশা করছেন না। এবং তিনি বলছেন আরেকটি ব্যাপারে যিনি উল্লেখযোগ্য খবর হচ্ছে আজকে আমার কাছে মনে হচ্ছে, সেটা যেটা আমরা হয়তো এতদিন এভাবে গুরুত্ব দিইনি, সেটা হচ্ছে করোনা মানুষকে অপরাধ প্রবণ করে চলেছে। এবং এর কারণ মানসিক অশান্তিতে একটা অবশ্যই আছে, তার সাথে সাথে রয়েছে অর্থনৈতিক অনিশ্চয়তা, এবং এই সবকিছু মিলিয়ে এই একটি মানুষের মনে তীব্র প্রভাব সৃষ্টি করছে কোভিড-19 ক্রাইসিসটা। এবং শুধু তাচ্ছিল্য কিংবা অন্যকে আক্রমণ করার প্রবণতা থেকে নয়, মানসিক অশান্তি থেকে মানুষ অনেক অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ছে। এবং কিভাবে, এবং আরেকটি জিনিস যেটা আজকে গবেষণা করে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে সুশীল সমাজেরও অনেকে এই কোভিড-19 এর সময়, প্যান্ডেমিকের সময় প্রায় বর্বর আচরণ করছে অনেকের সাথে, এবং সেটিও কিন্তু মোটামুটি উদ্বেগের বিষয়। এবং এই প্রশ্নটি এখন মনস্তত্ত্ববিদরা এর উত্তর খুঁজে বার করার চেষ্টা করছেন, কিভাবে কেন এটি হলো। কারণ প্যান্ডেমিক, এই করোনা ভাইরাস শুধু আমাদেরকে শারীরিকভাবে অসুস্থ করেছে, মানসিকভাবে অসুস্থ করেছে। একটু আগে বললাম ডেন্টাল হাইজিন, ডেন্টাল হেলথের ক্ষেত্রে অসুস্থ করছে। এবং আগে যাদের প্রিকন্ডিশন ছিল তাদের তো অবশ্যই তাদের জন্য আরো উদ্বেগের কারণ। সবকিছু মিলিয়ে এই প্যান্ডেমিক আমাদেরকে বহুবিধ সমস্যায় ফেলে দিয়েছে, এবং মনস্তাত্ত্বিক ব্যাপারটি, মানসিক অশান্তির ব্যাপারটি তার মধ্যে অন্যতম একটি কারণ। আরেকটি নিউ ইয়র্কের খবরে ফিরে আসি। আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটির বেশ একাধিক প্রিন্সিপাল, আপনারা জানেন যে আগামী 21 তারিখ থেকে 21শে সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় স্কুল বোর্ড, নিউ ইয়র্ক সিটি স্কুল বোর্ড, তাদের স্কুলগুলো খুলতে যাচ্ছে ছাত্রছাত্রীদের জন্য স্কুলে গিয়ে পড়াশোনা করার জন্য। তবে এর পাশাপাশি অনলাইন ক্লাসও চালু থাকবে। যে সমস্ত বাবা মারা তাদের সন্তানদের অনলাইনে পাঠাতে চান না, অনলাইনে পড়াতে চান, স্কুলে পাঠাতে চান না, তারা আগামী 16 তারিখ থেকেই এই অনলাইন ক্লাসের প্রক্রিয়াটি শুরু করতে পারবেন। কিন্তু আজকে একাধিক প্রিন্সিপাল বলেছেন যে খুবই সস্তা এবং নিম্নমানের পিপিই এবং বিভিন্ন সাপ্লাইজ গুলো দেওয়া হয়েছে স্কুলগুলোতে, এবং এর ফলে তারা কিন্তু আর নিরাপদ ফিল করছে না স্কুলে ফিরে যেতে। অবশ্য এই ব্যাপারে বোর্ড অফ এডুকেশন এখনো কোনো মন্তব্য করেনি। এবং আপনারা জানেন গত 2 দিন ধরে নিউ ইয়র্ক সিটি মেয়র কোনো সাংবাদিক সম্মেলন করছেন না, সাংবাদিকদের কোনো মুখোমুখি হচ্ছে না, এই বিষয়টি এই ব্যাপারে জানা যাচ্ছে না। তবে একাধিক প্রিন্সিপাল এবং শিক্ষকরা মোটামুটি বিরক্ত, এবং তারা বলেছেন যে সিটি প্রশাসন যেভাবে যে ধরনের সাপ্লাইজ, মেডিকেল সাপ্লাইজ স্কুলগুলোতে রেখেছে সেটা মানসম্পন্ন নয়, খুবই সস্তা দামের, এবং সেটি খুব একটা কার্যকর হবে বলে তারা মনে করছেন না। আরেকটি বিষয় হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির জন্য খুবই দুঃসংবাদ। আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে নিউ ইয়র্কে। উইকেন্ড আসলেই মানুষ আতঙ্কে থাকে, এবং গোলাগুলি, ছুরি ব্যবহার সবকিছুই বেড়ে চলেছে নিউ ইয়র্ক শহরে। এর পাশাপাশি আজকে আরেকটি নতুন খবর যেটি এসেছে সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক শহরের উদ্দেশ্যে টার্গেট করা, নিউ ইয়র্ক সিটির জন্য পাঠানো প্রায় কয়েক টন কোকেইন আজকে মেক্সিকোর উপকূলে একটি জাহাজ থেকে তারা আটক করতে সক্ষম হয়েছেন, এবং এটি নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে এটির শেষ ডেস্টিনেশন ছিল। এবং এর ফলে মোটামুটি এই যাত্রায় কোকেনের একটা বড় সাপ্লাই ঠেকানো গেছে। কিন্তু বিষয়টি যেটি উদ্বেগের সেটা হচ্ছে প্যান্ডেমিকের সময় এই ব্যবসাটি বেশ মোটামুটি জমজমাট, এবং এই খবরটি দিয়েছে আজকে ফক্স নিউজ। এবার স্টিমুলাসের ব্যাপারে যে কথাটি বলছিলাম, কালকেও বলেছি আজকেও বলি আবার, সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেট যে $300 লস্ট ওয়েজ প্রোগ্রামের আওতায় দেওয়ার কথা, সেটি এই সপ্তাহ থেকে খুব সম্ভবত আগামী সোমবার থেকে প্রদান শুরু হবে। তবে 3 সপ্তাহের জন্য, আবারও বলি মাত্র 3 সপ্তাহের জন্য আপাতত দেওয়া হচ্ছে, যেহেতু ফ্যামার কাছ থেকে যে অর্থ পাওয়া গেছে এবং নিউ ইয়র্ক স্টেটে 2.8 মিলিয়ন সম্ভাব্য
আনএমপ্লয়মেন্ট বেনিফিট যারা পাবেন তাদের ভাগাভাগির পর দেখা গেছে যে এটি 3 সপ্তাহের বেশি আপাতত দেওয়া যাচ্ছে না। যদি পেমা ফান্ড বাড়ায় তাহলে হয়তো পরবর্তীতে সাইকেলিক অর্ডারে আরো কয়েক সপ্তাহ দেওয়া হবে। তবে আপাতত অগাস্টের 2, 9 এবং 16 তারিখের জন্য প্রতি সপ্তাহে $300 করে দেওয়া হবে, এবং যারা প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট পেয়েছেন তারা অটোমেটিক্যালি সেটা পেয়ে যাবেন, তাদের নতুন করে আবেদনের প্রয়োজন হবে না। আর আরেকটি ব্যাপার, আপাতত নভেম্বর ইলেকশনের আগে যে $1200 একটি স্টিমুলাস, দ্বিতীয় স্টিমুলাস চেক আসার কথা ছিল, সেটি নভেম্বরের নির্বাচনের আগে আসার আর কোনো সম্ভাবনা নেই বলে রিপাবলিকান সিনেটররা জানিয়ে দিয়েছেন। সিনেটরদের পক্ষে মাইক রুবিও বলেছেন যে নির্বাচনের আগে তারা আর কোনো স্টিমুলাস প্যাকেজ নিয়ে আগ্রহী নয়। এবং আপনারা জানেন যে হাউস ডেমোক্রেটরা কেয়ারস হিরোজ অ্যাক্ট বলে একটা বিল পাস করেছিল, সেখানে এই $600 আনএমপ্লয়েড বেনিফিট কন্টিনিউ করার কথা ছিল এবং আরেকটি স্টিমুলাস প্যাকেজের ব্যবস্থা ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পও রাজি হয়েছিল স্টিমুলাস প্যাকেজের ব্যাপারে $1200, এবং সিনেট রিপাবলিকানও রাজি হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে অন্যান্য বিষয়ে সমঝোতা না হয় এটিও শেষ পর্যন্ত আর অগ্রসর হয়নি। অতএব আপাতত নির্বাচনের আগে আর কোন স্টিমুলাস চেক পাওয়া যাচ্ছে না। আর আজকে সর্বশেষ খবর যেটি দিতে চাই সেটি হচ্ছে যে সেনেটর বার্নি স্যান্ডার্স, যিনি ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল নির্বাচনে প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জো বাইডেনের বিরুদ্ধে, সাবেক ভাইস প্রেসিডেন্ট, তিনি আজকে বেশ হতাশা ব্যক্ত করেছেন জো বাইডেনের ক্যাম্পেইন নিয়ে, এবং তিনি তার সমর্থকরা বলতে শুরু করেছেন, তার পক্ষে একজন বলেছেন অবশ্য সরাসরি, যে তার যারা সমর্থক ছিলেন প্রাইমারিতে, যারা সিনেটর স্যান্ডার্সকে সমর্থন করেছিলেন, তাদেরকে কোনোভাবেই জো বাইডেনের ক্যাম্পেইনের সাথে সম্পৃক্ত করা হচ্ছে না। এবং মোটামুটি সিনেটর বাইডেনের একজন সমর্থক আজকে বলেছেন, যিনি তার সাবেক ক্যাম্পেইন ম্যানেজার, তিনি বলছেন যে সিনেটর বাইডেন চান যে প্রেসিডেন্ট বাইডেন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জো বাইডেন নির্বাচিত হোক, কিন্তু ওনার ক্যাম্পেইন যেভাবে অগ্রসর হচ্ছে এবং যেভাবে নির্বাচনী প্রচার অভিযান পরিচালনা করছে, তাতে জো বার্নি স্যান্ডার্সের সমর্থকদের সেখানে কোনো ভূমিকা রাখার সুযোগ থাকছে না। তো যাই হোক, মোটামুটি এই হচ্ছে আজকে আপাতত এই পর্যন্তই। পরবর্তীতে সময় থাকলে আবার কথা হবে আপনাদের। সবাই ভালো থাকুন আপনারা। শায়লা আপা, ভালো থাকেন আপনি। আপনারা যারা টেলিভিশনে দেখছেন তাদেরকে শুভেচ্ছা, যারা ফেসবুকে দেখছেন তাদেরকে অনুষ্ঠানটি শেয়ার করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা এখন আলোচনা করব যে আমাদের জানেন আজকের যে বিষয়গুলো আবার জানিয়ে দিচ্ছি। আন্তর্জাতিক ফ্লাইটে করোনা টেস্টের নতুন নিয়ম, এটা সবার জানা উচিত। সবাই থাকবেন আমাদের সাথে। বাড়ি ও মর্গেজের প্রয়োজন, কিন্তু আপনাকে অনেক তথ্য জানতে হবে এই সময়ে কি করা উচিত। বাড়ি যদি কিনতে চান, মর্গেজ পেতে চান, কি করতে হবে আপনাকে। করোনা সংকটে বাড়ছে আয় ও ব্যয়ের সঙ্গতি, এই বিষয়টি সবার প্রয়োজন। এবং ডিসেম্বরে খুব মারাত্মক আকার ধারণ করতে পারে করোনা। এবং আমাদের একজন ভিউয়ার এখানে আছেন, তিনি তানভীর আহমেদ, তিনি বলেছেন, তিনি লিখেছেন, দ্য মোস্ট ডেঞ্জারাস টাইম ইজ কামিং ইন দ্য উইন্টার। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন ডক্টর আতিকুজ্জামান, বিএম আতিকুজ্জামান। উনি যোগ দিচ্ছেন ফ্লোরিডা থেকে। আমরা পরের বিষয়গুলো, অন্য বিষয়গুলো পরে আলোচনা করবো। আমাদের সাথে থাকবেন সবাই। ডক্টর আতিকুজ্জামানের কাছে আগে শুনবো যে আমাদের দর্শক যারা বলেছেন দ্য মোস্ট ডেঞ্জারাস টাইম ইজ কামিং ইন দ্য উইন্টার। ডক্টর আতিকুজ্জামান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ তাহের ভাই। জি, আমি আপনাকে যে এটা রেফারেন্সটা বলবো যে আপনি জানেন যে বিবিসি নিউজটি করেছে এবং তারা বলছে যে করোনা সংকট মারাত্মক আকার ধারণ করতে পারে উইন্টারে। আপনি বিং এ ডক্টর, একজন ফিজিশিয়ান হিসেবে আপনি কি মনে করেন? হ্যাঁ, আমরা কিছু কিছু স্ট্যাটিস্টিক্যাল কিংবা পরিসংখ্যান দেখি। আমরা দেখি যে আমরা প্রথম ওয়েভে যেটা হয়েছিল এবং আরো কিছু স্ট্যাটিস্টিক্যাল ডাটা তার সাথে অ্যাড করে একটা মডেল তৈরি করি, এবং এই মডেল থেকে আমরা বলতে পারি যে এটা কিরকম হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে সেকেন্ড ওয়েভ আসবে, এবং সেকেন্ড ওয়েভ কিন্তু প্রথম ওয়েভের চেয়ে অনেক দীর্ঘস্থায়ী হবে এবং মারাত্মক হবে। এবং যেটা সবচেয়ে ভালো মডেল তৈরি করেছে সেটা হলো জন হপকিন্স ইউনিভার্সিটি, এবং সেই মডেল অনুযায়ী জানুয়ারি এই সেকেন্ড ওয়েভের শুরু থেকে শেষ পর্যন্ত, যদি জানুয়ারির প্রথমে ধরি আমরা 2021 সালের জানুয়ারির প্রথমে, সেই সময় যদি আমরা সবকিছু মেনে চলি, তার মানে আমরা যদি সবাই মাস্ক পরি, সবাই যদি সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলি, সবাই যদি সমস্ত পন্থা ঠিকভাবে মেনে চলি, দেখা যাবে যে আমাদের মৃত্যুর হার কমে আমাদের সেকেন্ড ওয়েভে মৃত্যু হয়ে যাবে 1,60,000-এর মতো। কিন্তু আমরা যদি ঠিকভাবে মেনে না চলি, সেক্ষেত্রে মৃত্যু হবে 6 লাখের মতন মানুষের, এবং এটা কেবলমাত্র সেকেন্ড ওয়েভে। তো এটা কিন্তু একটা ভয়ঙ্কর মানে পরিসংখ্যান।
এটা কেন হবে এবং এটা কিভাবে কমানো যাবে সেটা কিন্তু অ্যাবসলিউটলি নেসেসারি এবং সবার এটা জানা দরকার, কারণ এই সেকেন্ড ওয়েভটা শুরু হবে কিন্তু ইলেকশনের পরের সপ্তাহ থেকে। 3 তারিখে নভেম্বর ইলেকশন হয়ে যাবে, তার পরের সপ্তাহ থেকে আমাদের সেকেন্ড ওয়েভ কিন্তু ঠিক করবে পরিসংখ্যান অনুযায়ী। কেন হবে? কারণ সেই সময় আমাদের ঠান্ডার সময় মানুষজন ঘর থেকে বের হবে কম, বদ্ধ জায়গায় থাকতে হবে, আর তাই সংক্রমণ বেড়ে যাবে। আর সেই জন্য মাস্ক ব্যবহার ফান্ডামেন্টালি খুব ইম্পর্টেন্ট। তার চেয়ে বড় বেশি দরকার সেটা হলো, আমি বারবার আপনাদেরকে বলেছি, সেটা হলো টেস্ট টেস্ট টেস্ট, টি। যত বেশি টেস্ট করতে পারবো, যত বেশি আমরা ট্র্যাক করতে পারবো যে কাদের ভাইরাস হয়েছে, তাদের সাথে কারা সংক্রমিত হয়েছে, তাদেরকে যদি আমরা আইসোলেট করতে পারি এবং ট্রেস করতে পারি, টেস্ট ট্র্যাক এন্ড ট্রেস এটা করে, যেটা নিউ ইয়র্কে করছে এখন, এটা যদি করতে পারি সেক্ষেত্রে আমরা সংক্রমণের মাত্রা কমাতে পারবো। আমাদের কিন্তু কোন ইফেক্টিভ মেডিসিন কিন্তু এখন পর্যন্ত আসেনি, যেটা তাহের ভাই বলেছেন এবং নাজমুল ভাই খুব সুন্দর করে বলেছেন যে আমরা ডাক্তাররা এখন আগের চাইতে অনেক বেশি স্মার্ট। আমরা জানি এই রোগ কিভাবে ট্রিটমেন্ট করতে হয়, আমরা জানি যে স্টেরয়েড শুরুতে আমরা ব্যবহার করতে পারি, যারা মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে তাদেরকে আমরা রেমডেসিভির দিতে পারি। তো যে কারণে আমরা মৃত্যুর হার কিন্তু অনেকাংশে কমিয়ে এনেছি, কিন্তু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়বে। কেন বাড়বে? কারণ এই ভাইরাসটা একটি কঠিন ভাইরাস, এটা আমাদের শরীরে যাওয়ার পরে এটি কিন্তু আমাদের ভিতরে খুব বিপুল পরিমাণ অ্যান্টিবডি তৈরি করে না, কিংবা অ্যান্টিবডিটা আমাদের শরীরে খুব বেশি দিন থাকেও না। এবং সেক্ষেত্রে আমাদের শরীরের যে টি সেল, যেগুলো মেমোরি সেল, সেগুলোর উপর আমাদের ডিপেন্ডেন্ট করতে হয় রিইনফেকশন থেকে বাঁচার জন্য। এবং এই ব্যাপারটি কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার না, এবং বেশি বেশি করে আমরা উদাহরণ পাচ্ছি বা এভিডেন্স পাচ্ছি যে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সংখ্যা অনেক বেশি, আর সেই জন্য এটা খুব মারাত্মক। আমরা বিভিন্ন ফ্লুর যে ঐতিহাসিক পরিসংখ্যান দেখেছি, সেখান থেকে আমরা বলতে পারি যে এই ফ্লুতে সেকেন্ড ওয়েভ হবে প্রথম ওয়েভের চেয়ে মারাত্মক। আমরা যদি ধরি প্রথম ওয়েভে যদি এক্স সংখ্যক রোগী, যদি 100 সংখ্যক রোগী আক্রান্ত হয়ে থাকে, দ্বিতীয় যে পরিক্রমাটা আসবে সেখানে তার দ্বিগুণ লোক কিন্তু আক্রান্ত হবে। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আরো একটা কথা যেটা, যে আমরা কিন্তু ফ্লু সিজনের মধ্যে এবার অ্যাড হচ্ছে এই করোনা ভাইরাস, আর সেজন্য আমরা বলছি সবাইকে যে এবছর ফ্লু ভাইরাসের টিকা সবার নেওয়া খুব জরুরি, বিশেষ করে যারা বয়স্ক আছেন, বিশেষ করে যাদের রোগ প্রতিরোধক ক্ষমতা কম আছে, তাদের নাম অ্যাবসলিউটলি জরুরি। যারা ডাক্তার বা যারা হেলথ কেয়ারের সাথে ইনভলভ আছেন তাদের অবশ্যই নিতে হবে। যাদের শ্বাসকষ্ট আছে, অ্যাজমা আছে, শিশু কিশোরদেরকে নিতে হবে। সো এটা খুব দরকার। আরো একটা যেটা দরকার, যেটা রাজু ভাই বলেছেন, যে আমরা দেখেছি গবেষণা করে যে যাদের শরীরে ভাইটামিন ডি কমে গেছে, যাদের ভাইটামিন সি কিংবা জিঙ্ক কমে গেছে, তাদের কিন্তু এই রোগ মারাত্মক আকার ধারণ করে। আর তাই ভাইটামিন ডি লেভেল করে নেওয়া খুব দরকার। আমাদের বিশেষ করে বাঙালিদের কিন্তু ভাইটামিন ডি খুবই কম, আমরা রোদে বেশি সময় কাটাই না। আর তারপরে নিউ ইয়র্কে যেটা হবে, যখন শীতকাল চলে আসবে, আমরা রোদের মধ্যে এমনিতেও যেতে পারবো না, তখন রোদও অনেকদিন থাকবে না। তো সেই জন্য ভাইটামিন ডি লেভেল চেক করা খুব দরকার। ভাইটামিন ডি খাওয়া উচিত, এবং ভাইটামিন সি এবং জিঙ্ক কিন্তু একসাথে পাওয়া যায়, যে কোনো ফার্মাসি স্টোরে পাওয়া যায়। এটি প্রতিদিন আপনারা কিন্তু খেতে পারেন। তো তারপর আপনাদের ডাক্তারের সাথে জিজ্ঞেস করবেন যে আপনাদের অন্য কোনো মেডিকেল কন্ডিশন আছে কিনা, কারণ কোনো কন্ডিশন কিন্তু ভাইটামিন সি খেলে আপনার অপকার হতে পারে, কিন্তু যদি খুব বেশি ভাইটামিন ডি খেয়ে ফেলেন আপনার ক্ষতি হতে পারে। তো এই ব্যাপারগুলোতে সাবধান থাকতে হবে। আর একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটি হলো আমাদের নিজেদেরকে আরো শক্ত অবস্থানে নিয়ে যেতে হবে। সেটি হলো আমাদেরকে ধরে নিতে হবে যে এর সাথে আমাদের বসবাস করতে হবে, মাস্ক ম্যান্ডেটরি করতে হবে, নিজেকে আইসোলেট করতে হবে যদি সিমটম হয়, এবং সামাজিক দূরত্ব আমাদেরকে বজায় রাখতেই হবে। আমাদের জীবনযাত্রা কিন্তু, যেটা বলেছেন নাজমুল ভাই এবং যেটা ফাউচি বারবার বলছেন, যে আমরা এখন যে অবস্থার মধ্যে আছি এটি কিন্তু আমাদের মেনে নিতে হবে। আমরা যে বেঁচে আছি এটিকে আমরা মেনে নিতে হবে, এবং এর থেকে কিন্তু আগাতে হবে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। এটা থেকে কিন্তু মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। আপনারা জেনেছেন যে ইংল্যান্ডে এখন একজনের বাসায় 6 জনের বেশি মানুষ ভিজিট করতে পারবে না, কারণ তাদের রিইনফেকশন শুরু হয়েছে। এবং কিছুদিনের মধ্যে নিউ ইয়র্কেও কিন্তু এটি হবে। যে মুহূর্তে আপনারা একটি শিথিল হবেন, সেই মুহূর্তে কিন্তু করোনা ভাইরাস আপনাকে আক্রান্ত করবে। ধরে রাখবেন যে করোনা ভাইরাস আপনার আশেপাশে প্রত্যেকে আছে। নিজের শরীরকে শক্ত করতে হবে, ভালো খাবার অভ্যাস করতে হবে,
আপনাদের যাদের ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে, ডাক্তারের কাছে যেতে হবে, রোগগুলো কন্ট্রোলে রাখতে হবে। কারণ আপনার শরীর যদি দুর্বল হয়ে যায় তখনই কিন্তু করোনা এসে আপনাকে আক্রমণ করবে। আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, যাদের মধ্যে মেদ ভুঁড়ি আছে, যাদের শরীরের ওজন বেশি, আপনারা দরকার হলে ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন, রোজা রাখেন, সপ্তাহে 3 দিন রোজা রাখেন, আপনাদের শরীরের ক্যালোরি ইনটেক কমিয়ে দেন এবং স্থূলতা কমিয়ে ফেলেন। আমরা দেখেছি যে সমস্ত এইজ গ্রুপে, এই একদম শিশু থেকে যুবক থেকে বয়োবৃদ্ধ পর্যন্ত যারা স্থূলতা, তাদের মধ্যে কিন্তু করোনাতে মারাত্মকভাবে তারা আক্রান্ত হয়েছেন এবং তারা মারা গিয়েছেন। এবং যে সমস্ত ডাক্তাররা, যে সমস্ত রোগীরা ডাক্তারের কাছে যান না, তাদের প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন ডায়াগনোজ করেন না কিংবা ট্রিটমেন্ট করেন না, তারাই কিন্তু বেশি মারা গিয়েছেন। তো এই জিনিসটি কিন্তু মনে রাখবেন, যারা নিউ ইয়র্কে আছেন বা বিভিন্ন প্রান্তরে যারা বাংলাদেশিরা আছেন, আপনারা আপনাদের ডাক্তারের কাছে যান, নিয়মিত রোগের চেক আপ করেন, সুস্থ থাকুন, বেশি করে ঘুমান। আপনি যদি ঘরে থাকেন আর যদি কম্পিউটারের উপরে থাকেন, সোশ্যাল মিডিয়াতে থাকেন কিংবা টেলিভিশন দেখে বা মুভি দেখে রাত কাটিয়ে দেন, তাহলে কিন্তু লাভ হবে না। এটি কিন্তু ইম্পর্টেন্ট টাইম যখন আপনাকে ফিট থাকতে হবে। এবং ভ্যাকসিন কখন আসবে, কিভাবে কার্যকর হবে, সেটাও কিন্তু আমরা ডেফিনেটলি কেউ কিছু বলতে পারছি না। এবং ভ্যাকসিন কতটা কার্যকর হবে, আমাদের হয়তো 2টো ভ্যাকসিন নিতে হবে। এবং আপনারা শুনেছেন যে ফাউচি বলেছেন যে ভ্যাকসিন আসার পরেও কোল্ড চেইন মেনটেন করে সবার ভ্যাকসিন পেতে 1 বছরেরও বেশি সময় লেগে যেতে পারে। তো এটা কিন্তু রিয়ালিটি, এবং এই রিয়ালিটি নিয়ে আপনাকে বাঁচতে হবে এবং সেটা খুব দরকার। সো সেকেন্ড ওয়েভ আসছে এবং সেকেন্ড ওয়েভ ব্যাপক আকারে আসছে এবং শুরু হবে নির্বাচনের পর থেকে, নভেম্বরের 3-এর পরের সপ্তাহ থেকে, কিন্তু এখন থেকেই আস্তে আস্তে করে বাড়া শুরু করবে। তো আপনারা সবাই সাবধানে থাকবেন। একই কথা বারবার বলছি, মাস্ক পরবেন, হাত ধোবেন, সামাজিক দূরত্ব বজায় থাকবেন, বাসায় অহেতু কাউকে দাওয়াত করবেন না কিংবা দাওয়াত খেতে যাবেন না। ভালো থাকলে, বেঁচে থাকলে আবার আমরা সবাই আমাদের পুরনো জীবনে ফিরে যেতে পারবো। Thank you, Dr. B.M. Atiquzzaman. Thank you so much for your wonderful suggestion. দর্শক, যেটা আগে বলেছিলাম আপনাদেরকে, আমরা একটু পরেই গুরুত্বপূর্ণ দুটো বিষয় আলোচনা করবো। একটি হচ্ছে যে আন্তর্জাতিক ফ্লাইটে আমরা সবাই যেতে হবে বাইরে বা কোথাও যদি যেতে হয় তাহলে কি করা উচিত। আন্তর্জাতিক ফ্লাইটে করোনা টেস্টের নতুন নিয়ম চালু করা হয়েছে এবং আরো কিছু নতুন বিধান আছে, এই বিষয়গুলো আলোচনা হবে। এবং আমরা সবাই বাড়ি কিনতে চাই, বাড়ি কিনতে এখন অনেকে দেখা যাচ্ছে যে ইন্টারেস্ট রেট খুবই লো, কিন্তু মর্গেজ হচ্ছে না। বাড়ি যদি আপনি কিনতে চান এই সময়ে কি ধরনের আপনার তথ্য জানা উচিত, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সাথে দুজন আছেন, জনাব মোহাম্মদ বরকত আলী এবং শায়লা আজিম। ওনারা আলোচনা করবেন আমাদের সাথে এই বিষয়ে। দুজনই দুই বিষয় বিশেষজ্ঞ। আমরা একটা ছোট্ট বিরতির পরে এই বিষয়ে কথা বলবো, আমাদের সাথেই থাকুন। পরিবার নিয়ে সুন্দর পরিবেশে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার উপভোগ করতে আজই চলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইনের বিশেষত্ব হচ্ছে কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও সহ সব ধরনের কাবাব। এছাড়াও রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় খাবার দোসা, থালি, চিকেন 65, ললিপপ চিকেন। প্রতি বৃহস্পতিবার রয়েছে বিয়েবাড়ির ঐতিহ্যবাহী স্পেশাল মেনু, বিয়েবাড়ির কাচ্চি, রোস্ট পোলাও, জালি কাবাব, শামী কাবাব, পোহানি, জর্দা ফিরনি সহ মুখরোচক সব খাবার। আমাদের রয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য কেটারিং ও ফ্রি ডেলিভারির সুবিধা। রাজার মতো খেতে চাইলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইন, 11023 জেমার্ক এভিনিউ, রিচমন্ড হিল, নিউ ইয়র্ক 11418। I'm New York City's Health Commissioner, Dr. Dave Choksi. As a father myself, it is important to me that our children remain healthy, especially at this time. As you prepare your child to go back to school, don't forget to schedule their well visit with their pediatrician. Make sure your child is up to date on their routine vaccinations. Vaccines are safe and critical in protecting your child from illness and infections. If you need help finding a pediatrician, call 311. Your child may be eligible for free medical care.
Over the past 25 years, Khan's renowned specialized high school program has helped nearly 3,000 students gain acceptance to New York City's top high schools, such as Stuyvesant, Bronx Science, and Brooklyn Tech. Our team of education experts creates original KT diagnostic exams and constantly updates our curriculum so our students gain acceptance to the best high schools in New York City. Parents can trust Khan's. Call today for 2 free classes. দেশে টাকা পাঠানো জরুরি, ব্যাংক বন্ধ, আর নয় অপেক্ষা। 24 ঘন্টা মানি ট্রান্সফার সেবা নিয়ে এলো সেন্ডওয়েভ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে কোনো ফি ছাড়াই ঘরে বসে যে কোনো সময় নিরাপদে আমেরিকা, ইউকে ও ইউরোপ থেকে টাকা পাঠান বাংলাদেশে। সেন্ডওয়েভ মুহূর্তেই পৌঁছে দেবে আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ডাউনলোড করুন সেন্ডওয়েভ অ্যাপ আর লগ অন করে প্রিয়জনের কাছে নির্ঝঞ্ঝাট টাকা পাঠান যখন প্রয়োজন তখন। সেন্ডওয়েভ, সেন্ড মানি উইথ লাভ। Dr. Kamal, MBBS. Ronnie, MA LLB. Shuman, MSc Engineering. Shahnaz, MSc Former Teacher, Dhaka University. None of them knew about People and Tech. If they did, they would not be doing such odd jobs. Engineer Mr. Hanif assures that he will not let a single educated immigrant perform odd job. No more odd job. Change your life and lifestyle. আবারও শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। এখন আমরা আলোচনা করব দুটো বিষয়। একটি হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইটে নতুন করোনা নিয়ে নতুন বিধান হয়েছে। যারা ফ্লাইটে যেতে চান, এয়ারপোর্টে যেতে চান, তারা কি প্রস্তুতি নিয়ে যাবেন বিষয়টি আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব শায়লা আজিম আমাদের সাথে আছেন মর্গেজ এবং আপনার বাড়ি কেনার বিষয়টি নিয়ে। আমরা প্রথমে যাচ্ছি জনাব মোহাম্মদ বরকত আলী, স্পেশালিটি সেলস ম্যানেজার, কসমোপলিটন ট্রাভেল সার্ভিস, যা এয়ারলাইন্সের হোলসেলার। আমেরিকাতে শুধু বিগেস্ট হোলসেলার তারা, যারা হোলসেল করেন এমিরাত সহ বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট তাদের কাছ থেকেই তারা হোলসেল করেন। জনাব বরকত আলী, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আপনার সাউন্ড আনমিউট করতে হবে জনাব আলী, সাউন্ড আনমিউট করতে হবে একটু প্লিজ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জনাব তাহের এবং প্যানেলের অন্যান্য যারা আছেন। আচ্ছা, আপনাকে প্রথমে বলি যে আপনাকে অনেকদিন পরে দেখা হলো। সেই বিমান যখন নিউ ইয়র্কে এসেছিল তখন সেই বিমানের সাথে সাংবাদিকদের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, যারা সাংবাদিকদের সাথে যোগাযোগ রাখতেন বিমানের পক্ষ থেকে, আপনি ছিলেন সেই ব্যক্তি। অনেকদিন পরে আপনাকে এই প্রথম নিয়ে আসলাম আমাদের অনুষ্ঠানে। আপনাকে অভিনন্দন জানাচ্ছি অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে সাংবাদিক সমাজের সাথে, মিডিয়া, এদের সবার সাথে, শ্রদ্ধেয় যারা সাংবাদিক আছেন সবার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। যাই হোক, আগে বিমানে মুখপাত্রই ছিলাম, যে কারণে যোগাযোগ ছিল, এখনো যোগাযোগ আছে। সবার জন্য যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা, এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাকে কিছু বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। জি, এখন বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বলি। বাংলাদেশে এই মুহূর্তে 3টি এয়ারলাইন্সের ফ্লাইট চলছে, এমিরেট, কাতার এবং টার্কিশ এয়ারওয়েজ। এর মধ্যে এমিরেট এবং কাতার এবং টার্কিশ এয়ারওয়েজের সপ্তাহে প্রত্যেক দিনই নেই, সীমিত ফ্লাইট, অর্থাৎ 4 দিন 5 দিন, কোনো সপ্তাহে 4 দিন, কোনো সপ্তাহে 5 দিন যাচ্ছে। এবং ভাড়াও মোটামুটি ভাবে তুলনামূলকভাবে যে অসহনীয় ভাড়া ছিল আগে, সেই ভাড়া কিন্তু একটা সহনীয় পর্যায়ে চলে আসছে। বাট এই ট্রাভেলের ক্ষেত্রে যে রেস্ট্রিকশন স্বাস্থ্যগত কারণে এবং করোনা ভাইরাসের কারণে গত অগাস্ট মাস থেকেই আপনার পিসিআর টেস্ট বা কোভিড নেগেটিভ টেস্ট ইজ এ মাস্ট, এটা বাধ্যতামূলক করা হয়েছে। আপনি যদি প্যাসেঞ্জার হন, তাহলে যদি আপনি ইউএসএ থেকে ট্রাভেল করেন, উইদিন 96 আওয়ার্স অফ ট্রাভেল, অর্থাৎ আপনার ভ্রমণের 96 ঘন্টার মধ্যে যদি এমিরেট এবং কাতারে ট্রাভেল করেন, তাহলে ভ্রমণের 96 ঘন্টার মধ্যে আপনাকে পিসিআর টেস্টে করতে হবে এবং এয়ারপোর্টে সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আপনি যদি না নিয়ে যান, ফ্লাইট চলে যাবে কিন্তু আপনি সার্টিফিকেট নিলেন না, তাইলে সেক্ষেত্রে আপনি নোশো হয়ে যাবেন, যেখানে বিরাট একটা পেনাল্টি গুনতে হবে। সুতরাং
এবং আরেকটা যে জিনিসটা এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আমি জানাতে চাই, এবং ডাক্তার আতিকুজ্জামান আছেন, উনি এই জিনিসটা যদি 1 মিনিটের জন্য একটু ক্লিয়ার করে দেন। অনেকেই যখন বলা হয় যে কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যাওয়ার জন্য এয়ারলাইন যেহেতু এটা বাধ্যতামূলক, অনেকে র্যাপিড টেস্ট বা অ্যান্টিবডি টেস্টের কপি নিয়ে যায়, এবং প্রত্যেক দিনের ঘটনা আজকেও প্রায় 4-5 জন প্যাসেঞ্জার বিভিন্ন ট্রাভেল এজেন্সি এরা কিন্তু ফেরত এসছে, কারণ তারা ওই র্যাপিড টেস্টের কপি নিয়ে গেছে অথবা অ্যান্টিবডি টেস্ট নিয়ে গেছে। এয়ারলাইন্স সারা ওয়ার্ল্ডে যেখানেই কোভিড টেস্ট বাধ্যতামূলক, সেখানে একটা টেস্টের রিপোর্টই শুধুমাত্র যেটা গ্রহণযোগ্যতা পায় সেটা হচ্ছে পিসিআর টেস্ট। এখন পিসিআর টেস্টের কি আসলে, এই ব্যাপারে যদি 1 মিনিটের জন্য ডাক্তার আতিকুজ্জামান একটু আলোকপাত করেন, তাহলে আমাদের যারা প্যাসেঞ্জার তাদের জন্য সুবিধা হবে। এটা হলো ইউএসএ থেকে। আর যদি কেউ টার্কিশ এয়ারওয়েজ এবং ইতিহাদে ট্রাভেল করে, তাহলে ভ্রমণের 72 ঘন্টার মধ্যেই কিন্তু পিসিআর টেস্ট করে এয়ারপোর্টে যাওয়ার আগে কপিটা সাথে নিয়ে যেতে হবে। এটা যদি আপনার মোবাইল ফোনে নিয়ে যান, অনেকে আমরা স্মার্ট মোবাইল ফোনের মধ্যে নিতে চাই, এয়ারলাইন্স কিন্তু অ্যাকসেপ্ট করবে না। ইট হ্যাজ টু বি এ প্রিন্টেড সার্টিফিকেট। আর বাংলাদেশ থেকে যদি কেউ ট্রাভেল করেন, সেই ক্ষেত্রে আপনার 72 ঘন্টার মধ্যে ভ্রমণের 72 ঘন্টার মধ্যে সার্টিফিকেটটা নিতে হয়। এবং একটা খুশির খবর, যারা বাংলাদেশ থেকে ট্রাভেল করেন তাদের জন্য বাংলাদেশে এই পিসিআর টেস্টের সার্টিফিকেটটা পাওয়া যতটুকু সহজ, আমেরিকাতে কিন্তু পিসিআর টেস্টের সার্টিফিকেটটা পাওয়া অনেক ক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কারণ যখন কেউ এই পিসিআর টেস্টের জন্য তার প্রাথমিক যে চিকিৎসক, প্রাইমারি ডক্টর অথবা আর্জেন্ট অথবা ছোটখাটো কোনো ফ্যাসিলিটিতে কল করে, তারা মুখের উপর বলে দেয় যে 5 থেকে 6 দিন লাগবে, 7 থেকে 8 দিন লাগবে। কিন্তু ম্যাক্সিমাম প্যাসেঞ্জারের সাথে আমরা কথা বলে জানি, যদি গভর্নমেন্ট কোনো ফ্যাসিলিটি, যেমন কুইন্সে আপনার এলমাস হসপিটাল বা লং আইল্যান্ড জুইশ হসপিটাল বা কুইন্স হসপিটাল বা ব্রুকলিন হসপিটাল বা ম্যানহাটনের যে হসপিটালগুলি আছে, হসপিটালগুলিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে 48 ঘন্টা থেকে 72 ঘন্টার আগেই আপনার এই পিসিআর টেস্টের কপিটা দিয়ে দেওয়া হয়। এবং এটা যদি নিয়ে যাওয়া হয়, আপনাকে এয়ারলাইন ফ্লাইটে উঠতে দিবে না। এখন আপনি হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট যা কিছুই করেন, যে নিয়ম সবার জন্য, এবং নিয়মটা মানতে হবে। এবং যদি আপনি ব্যর্থ হন, আপনি যখন ব্যাক করে আসবেন, ইউ উইল বি ট্রিটেড অ্যাজ নো শো। তখন হলে নো শোতে যে এয়ারলাইন্সের ভাড়ার যে রুল বা নীতি সেটা প্রযোজ্য হবে, সেটা অনেক ক্ষেত্রে $500-600 হয়ে যায়। সুতরাং আমার একান্ত অনুরোধ থাকবে, সম্মানিত যারা যাত্রী আছেন, যারা ট্রাভেল করবেন, এই মুহূর্তে এমনি কম মানুষ ট্রাভেল করতেছে, যাদের আসলে ট্রাভেল করা দরকার তারাই ট্রাভেল করতেছে, কিন্তু যদি একটু সাবধানতা অবলম্বন করেন, আপনার ভ্রমণ সুখকর হবে। এবং আরেকটা জিনিস বলে রাখি, যে কোভিড এর যে ইফেক্ট, এটা কিন্তু এয়ারলাইন ইন্ডাস্ট্রিতে মারাত্মক ভাবে, এবং এয়ারলাইন গুলি কিন্তু ওই যে ক্যাপাসিটি, কেউ 55 ভাগ, কেউ 70 ভাগের উপরও কেউ যায় না। সুতরাং এখন যদি কেউ ট্রাভেল করে, দেখা যায় ম্যাক্সিমাম এয়ারলাইন্স কিন্তু মাঝখানের সিটটা খালি রাখতেছে। আর আরেকটা জিনিস বলে রাখি, যে ইউএসএ ডোমেস্টিক ট্রাভেলের ক্ষেত্রে কোভিড নেগেটিভ সার্টিফিকেট ইজ নট এ মাস্ট, বাট আপনার কিন্তু মাস্ক ইজ এ মাস্ট। কয়েকদিন আগে দেখলাম যে আমেরিকান এয়ারলাইন্স এবং ইউনাইটেডে অনেকে জোর করে উঠতে গেছে ফ্লাইটে, বাট তাদেরকে ডিনাইড বোর্ডিং দেওয়া হয়েছে ডোমেস্টিকে। সুতরাং ডোমেস্টিকের ক্ষেত্রে মাস্ক ইজ এ মাস্ট। আর ইন্টারন্যাশনাল ফ্লাইটে তো ওই ফ্লাইটে গেলে মাস্ক তো পড়তেই হবে। এবং আপনার কোভিড নেগেটিভ সার্টিফিকেট বা পিসিআর টেস্ট ইজ অনলি পিসিআর টেস্ট, নো র্যাপিড টেস্ট, নো অ্যান্টিবডি টেস্ট, অনলি পিসিআর টেস্ট ইজ অ্যাকসেপ্টেবল। ধন্যবাদ। থ্যাংক ইউ জনাব মোহাম্মদ বরকত আলী আপনাকে। আমরা দেখি আবার আপনার সাথে কথা বলবো একটু পরে, কোনো যদি প্রশ্ন থাকে। আমরা যাচ্ছি শায়লা আজিম আপনার কাছে। আপনি তো দীর্ঘদিন থেকে, আপনার সাউন্ড আনমিউট করতে হবে শায়লা, আপনি তো দীর্ঘদিন থেকে এই রিয়েল এস্টেট বিজনেসের সাথে ইনভলভ। এই কোভিড হওয়ার পর থেকে এর অবস্থা কি, আপনার কি অবস্থা আছে রিয়েল এস্টেট বিজনেস? আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমি টাইম টেলিভিশনকে, এবং ধন্যবাদ জানাচ্ছি তাহের ভাইকে আমাকে আজকে এই বিশেষ অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য। আমরা সবাই জানি যে আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে সময় পার করছি। আসলে এই সময়ে আমরা যখন যেখানে যে অবস্থানে, যারা যে প্রফেশনে আছেন, সবাই কোনো না কোনো ভাবে আমরা এটার এফেক্টেড হয়েছি আর কি। তো
তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আমাদের রিয়েল এস্টেটের বিজনেসের দুইটা দিক আছে, একটা হচ্ছে খুবই ভালো দিক, আর একটা হচ্ছে আমি বলবো পজিটিভ এন্ড নেগেটিভ। সেটা হচ্ছে এই মুহূর্তে বায়ার্স এর জন্য মার্কেটটা খুবই উপযোগী। বাজারে মার্কেটে প্রচুর বাড়ি আসছে, সেলারও প্রচুর আছে, এবং মার্কেটে বাড়ি আসার সাথে সাথে বাড়িগুলো চলে যাচ্ছে, বিক্রি খুব তাড়াতাড়ি হচ্ছে। আর আমরা এই মুহূর্তে সেলার আমাদের অনেক আছে, বায়ার অনেক আছে, কিন্তু সেলারটা আমরা একটু কম দিকে পাচ্ছি। আর বায়ারদের জন্য একটা সুযোগ হচ্ছে, এখানে দুটো দিক আমরা অ্যানালাইসিস করলে পাই। সেটা হচ্ছে মর্গেজের ক্ষেত্রে এখন স্মরণকালের সবচেয়ে কম রেটে আমাদের মর্গেজ রেট যাচ্ছে এই মুহূর্তে রিয়েল এস্টেট মার্কেটে, কিন্তু এটা ভাবার কোনো কারণই নেই, যেহেতু মার্কেট এখন এই অবস্থা কোভিড এর কারণ যে কেউ মর্গেজ পেতে পারে। আসলে কিন্তু ব্যাপারটা তা না। মর্গেজের কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে, এবং এগুলি কোভিড এর কারণে কিন্তু এটা কোনো চেঞ্জই হয়নি, বরং আমি আমার কোয়ার্কার যারা আছে এবং আমার 2-4 জন যারা ইন্টারেস্টেড বাড়ি কিনতে, মর্গেজ করতে, তাদের অনেকের সাথে আলাপ করে আমি এটা জেনেছি যে এই মুহূর্তে মর্গেজটা পেতে কিন্তু খুব ইজি ভাবে হচ্ছে না, কারণ ব্যাংক অনেক কিছু যাচাই বাছাই করছে, বিকজ ব্যাংকও এখন শঙ্কিত, কারণ অনেক বাড়ি ব্যাংকের কাছে আস্তে আস্তে করে আসা শুরু করেছে। আর আরেকটা দিকের যেটা হয়েছে আর কি বর্তমান সিচুয়েশনের কারণে, কোভিড এর কারণে, সেটা হচ্ছে যে প্রচুর লোক জব হারিয়েছে আর কি। তো সেই জবের ক্ষেত্রে সেটা ছোট জব হোক আর বড় জবই হোক, 6 ফিগারের জবই হোক, যারা বাধ্য হয়েছে বা কোনো উপায় ছিল না এই মুহূর্তে আনএমপ্লয়মেন্টে চলে গেছেন, যারা গভর্নমেন্টের এই সুযোগ সুবিধা নিয়েছেন, তাদের জন্য তো এই মর্গেজের যে এখন প্রিভিলেজ যে সুবিধাটা যাচ্ছে, এই সুবিধাটা তো তারা পাবে না আগামী 2 বছরও, কারণ এতে করে তাদের ক্রেডিট হিস্ট্রি, যেটা আপনার মর্গেজ একটা ভালো রেট পেতে গেলে আপনার প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে যে আপনার ক্রেডিট ভালো থাকতে হবে, আপনার স্টেডি ইনকাম থাকতে হবে, কারণ একটা জব, সেই জবের লংজিভিটি কতখানি, জবটা কি টাইপের জব, কি ধরনের ইনকাম, এবং ইনকাম রেশিও অনুযায়ী আপনার বাড়িটা কি ধরনের আপনি করবেন আর কি এই মুহূর্তে। তো যাই হোক, এই জিনিসগুলি খুবই গুরুত্ব সহকারে ব্যাংক যাচাই বাছাই করছেন। তো যারা আনএমপ্লয়মেন্টে গিয়েছেন বা সরকারের অন্য সুযোগ সুবিধা গিয়েছেন, তারা ইচ্ছে করলে বাড়ি কিনতে পারবেন, কিন্তু এই মুহূর্তে যে মর্গেজের সুবিধাটা যাচ্ছে সেটা হয়তো তারা এনজয় করতে পারবেন না। আর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আগামী আশা করছি, এখন জানি না সেকেন্ড ওয়েভ নিয়ে আমরা সবাই শঙ্কিত, বাট ফার্স্ট ওয়েভের মধ্যেও যখন সমস্ত কিছু লকডাউন ছিল, এর মধ্যেও আপনার বাড়ির বেচা কেনা হয়েছে, খুবই দূরত্ব হয়েছে, যেটা আমার কল্পনার বাইরেও ছিল। যে আমি চিন্তা করেছি সমস্ত কিছু লকডাউন হয়েছে, এখন এই মুহূর্তে ক্লোজিং হবে কি করে। শুধু আমার ব্যাপারে না, অনেকেরই আমাদের যারা বন্ধু বান্ধব রিয়েল এস্টেটের বিজনেসে আছেন, অনেকের কাছে শুনেছি সারপ্রাইজলি এই লকডাউনের মধ্যে বাড়ি ক্লোজ করেছেন। তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে, মর্গেজের ক্ষেত্রে, তারপরে বাড়ি কেনার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলি চিন্তা ভাবনা করতে হবে, যেহেতু আমি লং আইল্যান্ডে বসবাস করি এবং লং আইল্যান্ডের আশেপাশে স্ট্র্যাটেজি আমি মোটামুটি ভাবে ফলো করি, সেটা হচ্ছে যে দেখা গেছে গত বছরের তুলনায় এই বছর লং আইল্যান্ডে প্রায় 15 to 20% বাড়ির দাম বেড়ে গেছে এই মুহূর্তে। সিটিতেও তাই, বাট সিটির পার্সেন্টেজটা হচ্ছে 10-15, কোনো ক্ষেত্রে 20% বেড়ে গেছে। অনেক ক্রেতাই আপনার এখন ইন্টারেস্টেড হচ্ছেন তাদের আয়ের সাথে, তাদের সামর্থ্যের সাথে অ্যাডজাস্ট করে বাড়ি কেনার জন্য। অনেকেই শহর থেকে একটু দূরে লং আইল্যান্ডে, যেখানে তাদের মনের মতো, তাদের নিজেদের আয়ত্তের মধ্যে বাড়ি কিনতে পারবেন, তারা সেসব জায়গায় চেষ্টা করছে, বাট এইসব এলাকাতে বাড়ি মার্কেটে থাকছে না। আর থাকলেও আপনার যে ধরনের বাড়িগুলি আসছে, মিড প্রাইসের বাড়িগুলো আপনার আসার সাথে সাথে চলে যাচ্ছে আর কি।
তো আশা করছি যেহেতু একটা সেকেন্ড ওয়েভের কথা শুনছি, তো এখন এই মুহূর্তে আসলে নেক্সটে কি হবে এটার এই মুহূর্তে এটা প্রিডিক্ট করা খুবই থ্যাংক ইউ শায়লা, থ্যাংক ইউ সো মাচ শায়লা আপনাকে। আমার মনে হয় যে কনক্লুশন যেটা হচ্ছে যে যারা সরকারের আনএমপ্লয়মেন্ট সুবিধা নিচ্ছেন বা বিভিন্ন সুবিধা নিচ্ছেন, যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন মর্গেজের জন্য, তখন প্রথমেই তারা দেখতেছে যে আপনার এমপ্লয়মেন্ট হিস্ট্রি। তো যখনই দেখে আপনি বেকার, কোনো এমপ্লয়মেন্ট হিস্ট্রি নাই, তখনই ব্যাংক রিফিউজ করে দিচ্ছে আপনার মর্গেজ। এটাই বোধহয় কনক্লুশন বা এটাই বোধহয় মুদ্রা কথা আর কি, যেটাকে বলে। জি জি, এটা একটা বিরাট একটা সমস্যা, রাইট? আমি আশা করি এই বিষয়ে যারা বাড়ি কিনতে আগ্রহী তারা তাদের যারা মর্গেজের স্পেশালিস্ট তাদের সাথে যোগাযোগ করবেন এবং তারা দেখবেন যে কিভাবে এটা করতে পারেন। এনিথিং এলস ইউ ওয়ান্ট টু অ্যাড শায়লা আজিম? আর কিছু অ্যাড করতে চান? আমাদের 1 মিনিট সময় আছে। এই মুহূর্তে বলতে চাচ্ছি যে মার্কেট এখন খুবই ভালো। যারা রিয়েলি ইন্টারেস্টেড, যারা আসলে ওই অবস্থানে আছেন, যাদের ক্রেডিট ভালো আছে, এখনই সময় আপনাদের বাড়ি কেনার, কারণ মার্কেটে অনেকেই আস্তে আস্তে করে বাড়ি আসছে এবং নট অনলি যে বাড়ির দাম এই মুহূর্তে বেড়ে গেছে, বাট নেগোশিয়েট হচ্ছে এবং যারা সেলার তারা যত তাড়াতাড়ি সম্ভব গেট করার, লাইক এটা একটা পরিসংখ্যানে দেখা গেছে যে অনেক সেলার আগে যেরকম অ্যাডামেন্ট ছিল না, তারা বাড়ির প্রাইস কমাবে না, একটা সার্টেন প্রাইসের নিচে বাড়ি বিক্রি করবে না। বাট আমার মনে হয় সিচুয়েশনটা স্টাডি করে সবাই একটু আতঙ্কের মধ্যে আছে। সুতরাং যে যার অবস্থানে থেকে চিন্তা করছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই সেলগুলিকে ক্লোজ করে দেওয়া, অথবা বায়াররাও খুব ইন্টারেস্টেড হয়ে আসছে, তারা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি কিনি। তো এর মধ্যে কিন্তু অনেকেই বাড়ি কিনেছেন, আমাদের কমিউনিটির অনেকেই আমার জানা মতে লাস্ট 3 মান্থসে। সুতরাং ইটস এ গুড সাইন, ইটস এ ভেরি গুড সাইন। তো আপনাদের যে কোনো পরামর্শ বা আপনাদের যদি কখনো কোনো প্রশ্ন থাকে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভাই। থ্যাংক ইউ সো মাচ। জি বরকত ভাই কি না শায়লা আপাকে? প্রশ্নটা ঠিক না, সেটা হচ্ছে যে আমি গত কয়েক সপ্তাহ বাড়ির ব্যাপারে একটু মোটামুটি রিসার্চ করেছি এবং সেখানে আমি দেখতে পাচ্ছি যে যাদের হাতে ক্যাশ রিজার্ভ আছে তারা যদি বাড়ির প্রাইসের 25% দিয়ে দিতে পারে কিংবা 30% ইনফ্যাক্ট, তাদের কিন্তু ওই ঝামেলাটা যেতে হচ্ছে না। তারা হয়তো ইন্টারেস্ট রেট একটু কম পাবে, বাট দে কুড ক্লোজ দ্য হাউস। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি বেশি যদি ডাউন পেমেন্ট দেন, তাহলে আপনি পিএমআই তে প্রাইভেট মর্টগেজ ইন্স্যুরেন্সের যে টাকাটা, সেখানেও প্রায় 300-400 সেভ করতে পারেন। তো আমার মনে হয় যে বাড়ি যদি কেউ কিনতে চায়, আমার মোটামুটি যেটা আমি পেয়েছি রিসার্চ করে, সেটা হচ্ছে যে আপনার কাছে যে বাড়িটি কিনবেন সেই বাড়িটির অলমোস্ট 1/4 প্রাইস, তার থেকে একটু বেশি যদি আপনার হাতে থাকে, তাহলে দেয়ার আর ওয়েজ ইউ ক্যান ম্যানিপুলেট দি সিস্টেম এবং আপনি সেটা বাড়ির মালিক হতে পারেন। আমি কয়েকজনকে দেখেছি সেভাবে বাড়ি ক্লোজ করেছি। জি থ্যাংক ইউ। শায়লা আপা এই বিষয়ে কিছু বলবেন? বললে খুব সংক্ষেপে বলতে হবে, আমাদের টাইম খুবই শর্ট। না, এটা খুবই একই কথা আমি আবার রিপিট করছি, এটা খুবই আশার কথা। এই মুহূর্তে অনেকে ইন্টারেস্টেড হয়েছেন, বাড়িতে মার্কেটে প্রচুর আপনার বায়ার্স, তো এটা ইটস এ ভেরি গুড সাইন। তো আমার মনে হয় যে আগামী মানে যদি আমাদের সেকেন্ড ওয়েভটা আমাদেরকে এরকম করে বিরাট বড় আঘাত আনতে না পারে বা ক্ষতিগ্রস্ত করতে না পারে, আগামী 2 বছর যদি বছর খানেক বা বছর দেড় যদি এইভাবেই চলে, তাহলে রিয়েল এস্টেটে খুব সুন্দর একটা মার্কেট তৈরি হবে বলে আমি আশা করি। থ্যাংক ইউ সো মাচ। আমি জনাব মোহাম্মদ বরকত আলী আপনার কাছে একটু জবাব, আপনার সাউন্ড আনমিউট করতে হবে একটু। আমি জাস্ট একটা প্রশ্ন করব যে এখন যে এয়ারলাইন্সগুলো বাংলাদেশে যাচ্ছে, এই এয়ারলাইন্সগুলোর মধ্যে মানে আপনি ট্রানজিট এবং ভাড়া এই সব দিক মিলিয়ে কোন এয়ারলাইন্সে বাংলাদেশিরা সহজ যাতায়াত করতে পারবে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। কাতার এয়ারওয়েজ, এমিরেটস এবং টার্কিশ এয়ারওয়েজের মধ্যে মোটামুটি সবারই ট্রানজিট পিরিয়ড সমানই। এখানে একটা কথা খুবই সঙ্গত উল্লেখ করা, এই কোভিড কালীন সময়ে কিন্তু ফ্লাইট ক্যান্সেল হয়, রেগুলার ফ্লাইট ক্যান্সেল হয়। মানে দেখা গেল সপ্তাহে যদি 4টা ফ্লাইট থাকে, এর মধ্যে 2টা ক্যান্সেল হলেও এয়ারলাইন যেহেতু ফ্লাইট ক্যান্সেল করে, ওরা কিন্তু বিনা পয়সায় পরের ফ্লাইটে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেয়। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে, ওরা না হলেও ওদের যে চার্জ ওটা ফ্রি করে দিল। যে ট্রাভেল এজেন্সি অফিস খোলা রেখে স্টাফ বেতন দিয়ে সে তার কাজটা সার্ভিস দিচ্ছে,
তারা $25 $50 চার্জ করে, এবং এটা নিয়ে দেখি মানুষের অনেক আপত্তি যে এয়ারলাইন যদি চার্জ না করে তাহলে তোমরা কেন নিচ্ছ? কারণ টিকিটটা যদি আপনি এয়ারলাইন্স থেকে সরাসরি নেন আপনাকে চার্জ দিতে হবে না। আপনি যখন একটা এজেন্সি ইউজ করতেছেন, এজেন্সির অফিস খরচ আছে, স্টাফ বেতন আছে, তাদের নিজের এক্সিস্টেন্সের ব্যাপার আছে, এই কারণে। তো সুতরাং সবকিছু চিন্তা ভাবনা করলে কাতারের ফ্লাইটটা মোটামুটি রেগুলার যাচ্ছে, যেগুলি আমরা যেটা দেখলাম কাতারের ফ্লাইটটা সবচেয়ে ভালো যাচ্ছে, মানে এই ক্যান্সেলেশনের মধ্যে যে টাইম শিডিউল মেনটেন করার ক্ষেত্রে তুলনামূলকভাবে কাতারের কানেকশন এবং ফ্লাইট এবং সার্ভিস সবকিছু দিয়ে আমি মনে করি এই তিনটার মধ্যে সবচেয়ে ভালো। আর একটা জিনিস আমি যোগ করে নিই তাহের ভাই, এবং যারা প্যানেলে অন্যান্য আছেন এবং যারা টাইম টিভির দর্শক যারা, তাদের জন্য সিডিসি গাইডলাইন মেনে যদি কোথাও বেড়াতে যান এটা হলো সবচেয়ে ভালো সময়। আমি একজনকে টিকিট দিলাম আপনার ডেট্রয়েট থেকে লাগাডিয়া আসলো $34 ওয়ান ওয়ে ফেয়ার, চিন্তাও করা যায় না, এটা চিন্তাও করা যায় না। এবং সেদিন আরেকজনকে দিলাম আমার ওই অরল্যান্ডোতে যাবে, অরল্যান্ডোতে $41 ট্যাক্সির বা উবারের ভাড়াও কিন্তু $41 হয় না। এবং সিডিসি গাইডলাইন মেনে কিন্তু এয়ারপোর্টে যারা যায় ওইভাবে সাবধানতা থাকে। যদি কোথাও যাওয়ার সুযোগ থাকে সাবধান, যেখানে কোভিড তো থাকবেই, তারপরেও যদি কোথাও যাওয়ার ইচ্ছে থাকে, কোথাও বেড়ানোর ইচ্ছা থাকে, ঠিক আছে আত্মীয় স্বজনের বাসায় গেলেন না, ওরা হয়তো দরজা খুলবেন না, কিন্তু অনেক জায়গা আছে বেড়ানোর, এবং এটা একটা ভালো একটা সময় বেড়ানোর, কারণ খুবই সস্তা ভাড়া চলতেছে। এবং এয়ারলাইন্স এর ভিতরে যখন আপনি এয়ারক্রাফটের মধ্যে ঢুকবেন দেখবেন সেদিন সাউথ ইস্ট এয়ারলাইন্স এর ফ্লাইট, যে ফ্লাইটে ধারণ ক্ষমতা হলো 71 জন, সেই ফ্লাইটে 17 জন আসছে। সুতরাং আপনি ইচ্ছে মতো বসতে পারেন, ট্রাভেল করতে পারেন, দিস ইজ দ্য টাইম। অবশ্যই সিডিসি গাইডলাইন মেনে মাস্ক এবং অন্যান্য হ্যান্ড স্যানিটাইজার যে ফর্মালিটি যেখানে আছে বা লোকাল স্টেটের যে নিয়ম আছে সেগুলি মেনে আপনারা ট্রাভেল করতে পারেন। ট্রাভেলের ক্ষেত্রে যেটা বললাম যে ভাড়া অনেক কম এখন, সুতরাং সেক্ষেত্রেও যাদের ট্রাভেল না করলেই না তারা করেন, বা কেউ করতে চাইলে করেন। এবং সবাই ভালো থাকবেন। এবং আমি যে জিনিসটা বললাম যে আতিকুজ্জামান ভাই যদি থেকে থাকেন, উনি যদি একটু বিস্তারিত 2 মিনিটের জন্য বলতেন, অনেকে বুঝতে সুবিধা হতো। ওকে, থ্যাংক ইউ, সার্টিফিকেট নিয়ে এয়ারপোর্ট। থ্যাংক ইউ জনাব বরকত আলী। বিকজ ডক্টর আতিকুজ্জামান আরেকটি প্রোগ্রাম আছে, তিনি চলে গেছেন, বাট আমরা নেক্সট কোন প্রোগ্রামে পিসিআর টেস্ট এটা নিয়ে আলোচনা করব। জনাব নাজমুল হাসান, আপনার কি কোনো আপডেট আছে? আর আমাদের এরপরে একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামের জন্য আমাদের একটু শর্ট করতে হবে। নিউ ইয়র্কের লোকজন $10 টিকিট পেলে অনেক স্টেটে যেতে প্রবলেমে পড়ছে। তার কারণ বিশেষ করে ফ্লোরিডা থেকে যদি নিউ ইয়র্কে কেউ ফিরে আসে, নিউ ইয়র্কার, তাকে কিন্তু ম্যান্ডেটরি 2 উইকস এর কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে। জন্য এটি একটি সমস্যা হয়ে যাচ্ছে বিশেষ করে নিউ ইয়র্কের যে কোয়ারেন্টাইন সিস্টেম, এবং যেই স্টেটগুলোতে কিন্তু সস্তা ভাড়া পাওয়া যাচ্ছে তার বেশিরভাগই কিন্তু এই কোয়ারেন্টাইন স্টেটগুলোতে। এটাই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। থ্যাংক ইউ। না হলে কিন্তু নিউ ইয়র্কবাসীকে আটকানো যেত না। যদি গভর্নরের এই কোয়ারেন্টাইন সিস্টেম না থাকতো তাহলে প্লেন কিন্তু বোঝাই হয়ে যেত, এবং এটাই একটা বড় সমস্যা দেখা যাচ্ছে। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনাকে আপনার প্রতি কৃতজ্ঞতা। জনাব মোহাম্মদ বরকত আলী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনার মাঝে মধ্যে আমরা নিয়ে আসবো আমাদের শোতে। শায়লা আজিম, আপনাকে অশেষ ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই। আমাদের একটু পরে রাত 10টায় শুরু হবে দীর্ঘদিন পর টাইম পলিটিক্স অনুষ্ঠান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই অনুষ্ঠানটি দেখার জন্য। একটু পরে, আর মাত্র 10 মিনিটের মতো আছে সময়, এরপরে শুরু হবে টাইম পলিটিক্স। সেই পলিটিক্স অনুষ্ঠানে আপনারা দেখবেন যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা। আপনাদেরকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে কাল রাত 9টায়। আমরা একসাথে বসবো, একসাথে কথা বলবো। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।